কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। বলি বউকে ভয় পাস? তুই পুরুষ তো, এরকম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তোর ছোট খোকা দাঁড়ায় তো, শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। আজ রাত পোহালেই তুই কোল আলো করে আসবি আমার কাছে। আচ্ছা, তুই কি বলে ডাকবি আমাকে? মা নাকি মাম্মা? তবে আমি কিন্তু তোর নাম ঠিক করে রেখেছি। যদি তুই ছেলে হোস তাহলে তোর নাম রাখবো আরমান, আর যদি তুই মেয়ে হোস তাহলে তোর নাম রাখবো আদ্রিতা। কিরে, শুনতে পাচ্ছিস আমার কথা? এ কি বৌমা, তুমি এখনো ঘুমোওনি? কাল সকালেই তো তোমার অপারেশন। আমার গোপাল আসবে, এত রাত করে জেগে থাকাটা ঠিক না, শুয়ে পড়ো। ও বৌমা, যার জন্য আমি এখানে আসলাম, তুমি ওষুধটা মনে করে খেয়েছো? আর তোমার বাবা মাকে জানিয়েছো? হ্যাঁ, মাকে বলেছি। মা বলেছে সোজা কালকে নার্সিং হোমে চলে যাবে। সে ঠিক আছে, কিন্তু নার্সিং হোম থেকে কিন্তু আমার গোপাল বাড়িতেই আসবে, কেমন? কতদিনই স্বপ্ন আমার পূরণ হচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মানুষ বড় বৈচিত্র্যময় এক জীব, সত্য সেলুকাস। বড় বিচিত্র এই দেশ। আজ আপনি আমাকে এত আদর যত্ন করছেন, কিন্তু বছরখানেক আগেও আপনার মুখ থেকে আমার জন্য ঝরত কটু কথা। মনে হতো আপনি শাশুড়ি নন, স্টিলের একখানা সাঁড়াশি। বৌমা শোনো, হয়ে গেল আমার কাজের 12টা 5 বাজিয়ে দিন। হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। কালকে আমার বাবুর সাথে তোমার কি হয়েছিল? মা, আপনার ছেলেকে তো আপনি বিয়ে দিয়ে বাড়িতে বউ এনেছেন, তো তার তো একটা পার্সোনাল বলে কিছু ব্যাপার আছে। তার পার্সোনাল ব্যাপারটা কি আপনার শোনা ভালো দেখায়? না, ভালো দেখায় না মোটেই। কোনটা ভালো দেখায় আর কোনটা মন্দ দেখায় সেটা কি আমার তোমার থেকে শিখতে হবে? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? রোজ আমার বাবুটা রাত করে বাড়িতে ফেরে, কেন তা আমি বুঝি না ভেবেছো? আপনার আদরের ছেলে রাত করে বাড়ি ফেরার সাথে আমার কিসের সম্পর্ক? বলি তুমি যদি বুঝতেই পারতে তাহলে আমার আর দুঃখ ছিল না। 2.5 বছর বিয়ে হয়ে গেল, একটা তো পেটে বাচ্চা ধরতে পারলে না। পুরুষ মানুষের ঘরে মন থাকবে কি করে? দেখুন মা, সবসময় বাচ্চা বাচ্চা করে আমার মাথা খাবেন না। আর বাচ্চাটা তো শুধু আমি একা আনতে পারবো না, আপনার আদরের বাবুকেও তো বুঝতে হবে। সে তো গায়ে গতরেই বড় হয়েছে, কাজে কর্মে তো আর বড় হয়নি। সে তো এখনো 5 বছরের খোকাই রয়ে গেছে। বৌমা, কোথায় কি বলতে হয় তোমার মা তোমাকে কিছুই শেখায়নি। আমার হয়েছে যত জ্বালা, আপদ বালাই নিয়ে ঘর গা জ্বলে মর। এত তাড়াতাড়ি আপনিও মরবেন না, তার কারণ যমরাজে তো ভয় পায় আপনাকে নিতে। কোনদিন দেখা হবে যমরাজকেও না আপনার জন্য বাচ্চা পয়দা করতে হয়। আমি এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। অলওয়েজ ওয়েলকাম। সত্যিই মা, আপনার ছেলের বাড়ি নেই। যদি থাকতো তাহলে এতদিনে আপনি ঠাকুমা হয়ে যেতেন। কি আর করা যাবে, সব ওই কপাল। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার শাশুড়িমার বাবু মানে আমার কর্তামশাই কেমন। তিনি এখন খাচ্ছেন, তাই আপনাদেরকে একটা চুপি চুপি একটা কথা বলি। ও না গোবর গণেশ। সত্যি কথা বলতে, আই লাভ হিম সো মাচ। ওর কোনো স্টাইল নেই, ওর কোনো ফ্যাশনও নেই, ও চকলেট বয়ও নয়, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, যেটা হলো
ও খুব কেয়ারিং, খুব লাভেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যার জন্য ওকে আমার এতটা ভালো লাগে। হ্যাঁ জানো, বলো। এই দাঁত কালানো বাঞ্ছারাম, আমাকে জানো না বলে তুই তোর নিজের জানুভঙ্গের জন্য রেডি থাক। তোরা মা আর ছেলে মিলে কি ভেবেছিস আমার কি কোনো মান সম্মান নেই? আজ আয় বাড়িতে, তোর আর তোর মায়ের যদি আজ পিন্ডি না চটকাতে পেরেছি তাহলে আমার নামও রীতিকা নয়। কি করি এখন? রীতিকা আর মা দুজন মিলে জীবনটাকে একদম শিরিষ কাগজ দিয়ে ঘষে ছাল চামড়া তুলে দিল। হয়ে গেল আজকে রাতের খাবার আমার। কিছু একটা করতে হবে। ইয়েস, গট ইট, দিগ্বিজয়। ধন না রে। হ্যালো, বলো বন্ধু, খবর কি তোমার? ভাই কেস খেয়েছি। খেতে আর নতুন কি, তুমি আর কেস, এ তো মুদ্রা রেপিট আর ওপিট। তো এবার কেমন কেস খেলে, ছোলা না ছোলা? বলতে পারিস আছোলা। বাহ, গুড গুড, টু গুড। তা কার থেকে খেলি বাস? মা হয়তো রীতিকাকে কিছু বলেছে, আর রীতিকা রেগে গিয়ে আমাকে থ্রেট করছে রাতে আমার পিন্ডি চটকাবে। কি করি বলতো? লে চিনি দিয়ে যা, ফু দিয়ে খা। ভাই মায়েরই বলছি, তুই যদি মেয়ে হতিস না তোকে আমি শিওর প্রপোজ করতাম। বলি বউকে ভয় পাস? শোন, বীর পুরুষের মতো ঘরে যাবি, ঘরে ঢুকেই বউকে বলবি খেতে দাও, চুপচাপ খাবি আর গিয়ে শুয়ে পড়বি। আর তাতেও যদি কাজ না হয় তাহলে জাস্ট বউকে জড়িয়ে ধরে একটা চুমু, ব্যাস, তাতেই 7 খুন মাফ। তাই না বল? বলছি, একটা কথা বলার ছিল। সকালে যেটা হয়েছে সেখানে আমার দোষ কোথায় বলো? মানছি মা যেটা বলেছে ভুল বলেছে, কিন্তু এখানে আমার দোষটা কোথায় বলো? তুমি আমার উপরে কেন এত রাগ করে আছো? তোমার উপর আমি রাগ করিনি, আমারও তো একটা মান সম্মান আছে। তোমার মা আমার সাথে যে ব্যবহারগুলো করছে সেটা কি ঠিক করছে? আজকে তোমার মা তার বোনকে ফোন করে আমার নামে যা নয় তাই বললো। আচ্ছা সম্রাট, বাচ্চা না হওয়াটা কি আমার দোষ? তুমি কেন তোমার মায়ের সাথে খোলাখুলি ভাবে কথা বলছো না? আচ্ছা ধরো, আজকে আমার গালে যদি একটা মশা বসে, তাহলে আমি হাত দিয়ে যদি সেই মশাটাকে মারি, তাহলে কার লাগবে বলো? হাতেরও লাগবে, গালেরও লাগবে, তাই না? আরে মিনি মুকুট হেমনা, তুই আর আমাকে হাত আর গাল শেখাচ্ছিস? শালা গরুর বাচ্চা, তুই আমার জীবনে অনিষ্ট ডেকে এনেছিস। তুই পুরুষ তো, এরম একটা কচি বউ থাকতে তার দিকে তোর তাকাতে ইচ্ছা করে না। তুই আর যাই হোস, পুরুষ হতে পারিস না। ভগবান, জীবনটা পুরো ঝলাফলা করে দিল। বাবা গবা, তুই রোম্যান্স করতে পারিস?
কি হয়েছে? এ কি রে? হ্যাঁ রে বাবা, তোর ছোট খোকা দাঁড়ায় তো? তো ওয়াই বলতে শিখছে না, তো তার কথা বলবে কোথা থেকে? শালা মাল বানিয়েছে দেখো, 10 বছরের বাচ্চা। বলি দাঁড়ায় তো? এদিকে একজন গোপাল গোপাল করে পাগল হয়, আর এই নেপালকে দেখো, শালা কোনো সেন্সই নেই। ভগবান, কি যে মাল জোটালে কপালে। কাল আমার সাথে ডাক্তারখানায় যাবি। কেন? ডাক্তারের কাছে গিয়ে কি করব? আমার শ্রাদ্ধের দিন ঠিক করবি। যা, মায়ের সাথে গিয়ে শুয়ে থাক, যা। কেন? ও ভগবান। লুক ঋতিকা, এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সম্রাট তোমাকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না। এটাই বাস্তব। তুমি মডার্ন মেয়ে, তুমি অন্য কোনো উপায় অবলম্বন করো। ইউ মে থিঙ্ক অ্যাবাউট সারোগেট অর এনিথিং এলস। দেখো, আমি মানছি আমি দোষী, কিন্তু আমি এখানে কি করব বলো তো? ছোটবেলার থেকেই আমারটা দূর ভাই, মাস না তো, শান্তিতে ঘুমা। আমার জীবনটা তো নরক করে দিল, শান্তিতে ঘুমাতেও দেবে না শালা নপুংসক। এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সম্রাট তোমাকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না। এটাই বাস্তব। আরে দিদি যে, কেমন আছো? এই আছে। আসো আসো, ভেতরে এসো। বসো বসো, কেন বসো। কি ব্যাপার মিষ্টি? সকালবেলা বাড়ি বয়ে মিষ্টি? আজকে আমার বড়ই আনন্দের দিন গো দিদি, আমার ঘরে নাতি এসেছে। সেই উপলক্ষে আমি পাড়ার সবাইকে মিষ্টি মুখ করছি। তোমরা আশীর্বাদ করো, ও যেন বড় হয়। নিশ্চয়ই আশীর্বাদ করব, ওকে মন থেকে আশীর্বাদ করব। ও আপনাদের মুখ উজ্জ্বল করুক। আর তোমার কপালটাও ভালো, বৌমাটাও খুব ভালো হয়েছে। তা যা বলেছ দিদি, লক্ষ্মী মন্ত্র বউ আমার। বিয়ের 1 বছরের মধ্যেই আমাকে গোপাল দিয়েছে। তা তোমার বউয়ের খবর কি গো দিদি? তো 2.5 পড়লো। ওই 2.5 সার।
ওই যে জানো না, বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম খুব শখ করে, আর বাড়িতে এসে দেখি পেটটা পচা, না পারছি গিলতে না পারছি ফেলতে, কেন দুকুলটাই আমার গেল। দিদি আমি একটা কথা বলি, তুমি তোমার বউকে ডিভোর্স দাও, ছেলেকে আবার বিয়ে দাও। যদি কিছু হয় ও পেটে আর কিচ্ছু ধরবে না মনে হয়। বিয়ের আগে একটু খোঁজ খবর নিলে পারতে। এসব মেয়েদের কোনো বিশ্বাস এই যে নেই। থামুন, একদম বাজে কথা বলবেন না। আপনাদেরকে আত্মীয় বলে না, আততাই বলে। আসলে আপনারা না লোকের ঘর ভাঙতেই আসেন। আর সকালে তো আপনাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, নিজেদের ঘরে ধূপধুনো দেখে অন্যের ঘর ভাঙতে চলে আসেন। আর আপনার নাতি হয়েছে না, তো আপনি আপনার নিজের নাতিকে নিয়ে থাকুন না, অন্যের নাতি হয়েছে কি না হয়েছে আপনার দেখার দরকার কি? বৌমা, তুমি কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। পাড়ার লোক যখন আপনার বৌমার সম্মান নিয়ে খেলা করছে, আপনি তো তখন এনজয় করছেন। এখন আমি বলবো, আপনাকে তো শুনতেই হবে। আপনার নিজের সম্মান তো নিজেকেই বাঁচাতে হয়, তাই না? আর আপনি বেরোন, এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। চললাম দিদি, কি দুর্জাল বউ রে বাবা। আর আপনাকে যদি আমি এই মুখর একবারও হতে দেখেছি, আপনাকে আমি খুন করে ফেলবো। বৌমা তুমি চুপ, একদম চুপ, একটাও কথা বলবেন না আপনি। সরি ভাই, সরি। আরে আসুন আসুন, শালা এত টাইম আমার নিজের বউরে দিই না, আর তুই আমার এতক্ষণ বসে রেখেছিস। যত সব জানিস, শালা সবে একটা টাটকা কচি মালকে জাস্ট কোটে মিলেনিয়াম পার্কে নিয়ে গেলাম, আর তোর SMS আসলো। আমি দৌড়াতে দৌড়াতে চলে আসলাম, আর তুই এখন আসছিস। ভাই, ঋতিকা তাড়িয়ে দিয়েছে। মানে বলিস কি? ঋতিকা তোকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? আমার বিপদে তুই হাসছিস ভাই? আচ্ছা বলতো, আমার কি দোষ? আমারটা যদি লম্বা না হয় তো আমি কি করব? দেখ, তোর লম্বার সমস্যা তো আমি বুঝলাম, কিন্তু তোর লেবুটাও কি খারাপ হয়ে গেছে? শালা দিন দিন তো গায়ে গতরে বেড়েই যাচ্ছিস, আর এদিকে আসল জায়গাটা লাউ ডাকা সাপ হয়ে বসে আছে। ভাই ভাই তুই কিছু একটা কর ভাই। দেখ, একটা উপায় আছে। উপায় আছে ভাই? হ্যাঁ। আমি জানতাম ভাই, হ্যাঁ। তুই ঠিক কোনো একটা উপায় বার করবি। ওই রেডির তেল হয় না, রেডির তেল দিয়ে ভালো করে মালিশ করবি। রেডির তেল? হ্যাঁ, রেডির তেল দিয়ে ভালো করে মালিশ করবি। আর শয়তান আমার বিপদে। আচ্ছা, জাপানি তেলে তো কিছু হলো না, তাহলে কি একবার রেডির তেলটা ব্যবহার করে দেখবো, যদি কিছু হয়। কি অপরাধ ছিল ভগবান আমার, এরকম একটা লোকের সাথে আমার সম্পর্ক জুড়ে দিয়ে আমার সারা জীবনটা অন্ধকারে ঠেলে দিলে। কেন এমন হলো আমার সাথে? বলুন ম্যাডাম, এত জরুরি তলব কিসের? ঋতিকা, তুই কি বলছিস? তোর কোনো
আইডিয়া আছে তুই যা বলছিস সেই সম্বন্ধে? কোনো মেয়ে কি ইচ্ছা করে তার স্বামীর নামে এসব বলে? কতটা অসহায় হয়ে আজকে আমি এইসব কথাগুলো বলছি। আর তোর শাশুড়ি? শাশুড়ি, সে তো আর সব শাশুড়িদের মতন টিপিক্যাল শাশুড়ি। তার তো ছেলের কোনো দোষই দেখে না, তার যত দোষ তার বৌমা। তার ছেলে সোনার আংটি, সে কি বেকা হতে পারে? যত দোষ সব পরের ঘরের মেয়েরই হয়। সত্যি বলছিস? টিপিক্যাল শাশুড়ি? এরকম করে কি জীবন চলতে পারে? আর তোরও তো কিছু চাহিদা আছে। শোন না, আমার কাছে একটা প্ল্যান আছে। Plan? আমার কাছে একটা ছেলে আছে, নাম স্যান্ডি। ভালো নাম অবশ্য সন্দীপ। প্রফেশনে চাপে নামটা স্যান্ডউইচ হয়ে সন্দীপ থেকে স্যান্ডি। খুব ভালো সার্ভিস দেয়, কিন্তু রেটটা একটু হাই, বাট চলে যাবে। আমার তো ব্যাপক লাগে। হোয়াট? আসতে পারি? যতদূর আমার মনে হয় আমি তো আপনাকে কখনো আসতে না করিনি। তোমার এই সমস্ত ফালতু কথা শুনে লাভ নেই। শোনো, আমি একটু তীর্থে যাচ্ছি, 3-4 মাস পরে ফিরবো। একটু মন থেকে মানত করে আসি, যাতে এসে গোপালের মুখ দেখতে পাই। বাঁচা যাবে আপনার এই ফ্যাকফ্যাকনির হাত থেকে? তো বাঁচবো। আর গোপালের কাছে মানসিক করে কিছু হবে না, আপনার ওই নাড়ু গোপালকে বরঞ্চ ডাক্তার দেখান, যাতে ওর কলাটা ঠিক হয়। তোমার সাথে এই সমস্ত ফালতু কথা বলে আমার কোনো লাভ নেই। আমি চললাম, আসছি। কি ম্যাডাম, আচ্ছা তো জরুরি কলিং। শোন, তোকে একটা কাজ করতে হবে। আমার একটা বন্ধু আছে, নাম ঋতিকা। ও খুব একটা ভালো নেই, ওই যা হয় আর কি। সন্তান হয়নি এখনো, স্বামী অক্ষম, কি আর করা যাবে। এই একদম রং নাম্বার ডায়াল করবি না। এই হয় পায়খানে কি হ্যান্ডেল মালিকের বউকে স্যাটিসফাই করা যায়? দেখো মাল নেতিয়ে নিতাই হয়ে গেছে। সেই নিমাই হোক আর নিতাই, তুই যাবি, কাজ করবি, মাল নিয়ে চলে আসবি, তাই কি না বল? তাই বলে কিন্তু পুরো মালটা তোমার নয়, আমাদের দুজনকেই ভাগ দিতে হবে। কি বলিস? আমার আবার কি, আমার আবার এইসব বরদের দেখলে খুব কষ্ট হয়। এত কষ্ট করে বিয়ে করলো আর ফুলসজ্জার সময় সরসজ্জা হয়ে গেল। তাহলে শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, হোক হোক, যাই বলে বাবা। ঋতিকা ও স্যান্ডি, আরও ঋতিকা। হাই, আমি ঈশা। আয় আয় ভিতরে আয়, চাচা গিয়ে বস। এসবের কি খুব দরকার ছিল? ছিল বন্ধু, ছিল। দুধের সাথে ঘোলে মেটানোর একটা কথা আছে। আর দেখ, তুই তো এগুলো ইচ্ছে করে করছিস না, তোর প্রবলেম আছে, রিকোয়ারমেন্টও আছে। বাট আমি তো প্রস্তুত নই। আর চিল, আমি ওর জন্য ঈশাকে নিয়ে এসেছি। দাঁড়া ঈশা, একটু শোন। তাহলে শালিনী, কথা রইলো, আমি ভিতরে গিয়ে আওয়াজ না দেওয়া পর্যন্ত স্যান্ডিকে পাঠাবি না। আর তুমি চলো। বসো এখানে। দেখো, এটা তো মানবে যে তোমার লাইফে একটা প্রবলেম হচ্ছে, তুমি একটা বেবি চাও, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। তার জন্য তো এটা করতেই হবে না? এটুকু তো করতেই হবে তোমাকে। কিন্তু আমার পক্ষে। ওয়েট, আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। তুমি একটু এবার চোখটা বন্ধ করো তো, আমার উপর একটু ভরসা রাখোই না। ওদিকে ফের।
এবার একটু লক্ষ্মী মেয়ের মতো ভিতরে গিয়ে বসো তো, আমি স্যান্ডিকে ডেকে পাঠাচ্ছি। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? আরে বাবা, এটা তোমার ফার্স্ট টাইম হতে পারে, বাট আমার এরকম অনেকবার হয়েছে। আমাকে কিন্তু তোমার একটা ভালো বন্ধু মনে করতে পারো। আরে ভাবো না, তোমার হাজবেন্ড যেটা করতে পারে না সেটা তোমার এই বন্ধুটা করতে পারে। তাহলে খেলা কিন্তু জমে উঠেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। চাপ নিস না, পুরো তৈরি করে দিয়ে এসছে। আমি যদি তোমার হাজবেন্ড হতাম তাহলে কি তুমি নিজেকে এইভাবে আটকে বসে থাকতে পারতে? তুমি ভাবো, এটা আমি নই, তোমার হাজবেন্ড তোমাকে আদর করছে। তুমি ভাবো, তোমার হাজবেন্ড যে তোমাকে গিফটটা দিতে পারেনি সেটা তোমার বন্ধু তোমাকে দেবে। তুমি দেখো, তোমার এত ভালো লাগে যে তোমার হাজবেন্ডও তোমাকে এত ভালো লাগে কোনদিন দেয়নি। কে রে, কতক্ষণ হলো? তুই যাই বলিস, তোর বান্ধবীটা কিন্তু আজকের যুগে বেমানান। তুই আছিস তোকে তৈরি করে দেওয়ার জন্য। কি হলো, তুমি এখনো ফ্রি হতে পারছো না? দাঁড়াও, দেখো তুমি এখনই ফ্রি হয়ে যাবে। তোমার একটা বেবি চাই না? একটা সুন্দর ফুটফুটে বেবি দাও, তোমায় সেটা আমি গিফট করবো। তুমি দেখো না একবার কত ভালো লাগে। কি রে, কাজ হয়ে গেল? আমি পারবো না, আমি কিছুতেই সম্রাটকে ঠকাতে পারবো না। বিশ্বাস কর শালিনী, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না এগুলো। সে নয় নাই ঠকালেন, তাই বলে আপনি আমাকে ওই জায়গায় হাঁটু দিয়ে মারবেন? আপনি আমি আলুহীন করবেন? মানছি আপনার হাজবেন্ডের আলুর দোষ রয়েছে, তাই বলে আপনি আমাকেও আলুহীন করবেন? হোয়াটস রং উইথ ইউ? এত কথা শুনছিস তাও তুই নিজেকে শুধরাবি না? তোর এই বালের ইমোশন তোর কাছেই রাখ। তুই আর ওই 5টা বউয়ের মতো ঘরে বসে মার খা, কথা শোন। ইডিয়েট একটা, তোকে আমার বন্ধু বলতেও লজ্জা করছে। ঈশা চল তো, স্যান্ডি চল। লুক রিতিকা, এভরিথিং হ্যাজ আ লিমিট। মেডিকেল সায়েন্সও তার বাইরে নয়। হ্যাঁ, কিছু মেডিসিন আছে বটে, তবে তাতে খুব একটা লাভ হবে না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে সম্রাট তোমাকে কোনোদিনও স্যাটিসফাই করতে পারবে না, এটাই বাস্তব। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোরা কি পেয়েছিস বাবা? সবসময় খালি আমাকে দোষারোপ করিস কেন বাবা, কেন? আর কেউ না জানো, তুই তো জানিস প্রবলেমটা কার। তাহলে আমি দোষ না করে কেন এত অপমান সহ্য করব? আজ তোকে বলতেই হবে, আমাকে কি তোরা খেলার পুতুল ভাবিস? আমার মান সম্মান নিয়ে খেলতে তোদের এত ভালো লাগে? আমি যখন এতই তোদের চোখের বিষ, তাহলে আমাকে বিষ খাইয়ে শেষ করে দে না, সব আপদ চুকে যাবে। এরম করে তুমি আমাকে বলতে পারলে? মানছি আমি তোমার যোগ্য না, তাই বলে তোমাকে ভালোবাসি না এটা না। আমি মায়ের সাথে কথা বলবো, কিন্তু তুমি এ ধরনের কথা বলো না। তুমি নিজেও জানো না তুমি কতটা জায়গা জুড়ে আছো আমার জীবনে। বাবা,
সেদিনের ওই ঘটনার পর প্রচণ্ড আপসেট ছিলাম। একদিকে শালিনীর ওই কথা, আর সম্রাটের প্রতি এই অবিচার আমাকে ঠিক থাকতে দেয়নি। বারবার মনে হচ্ছিল আমি কোনো ভুল করছি না তো। কিন্তু শালিনীর কথাও ফেলে দেওয়ার মতো ছিল না। সব থেকে বড় কথা হলো আমার মাতৃত্ব। তার স্বাদ তো আমি জীবনে পাবো না আমার স্বামীর কাছ থেকে, কিন্তু এতে ওর কোনো দোষ নেই। তাহলে ও কেন পিতৃত্ব থেকে বঞ্চিত হবে? তাই সকলের কথা ভেবে একবার ভাগ্যের সাথে জুয়া খেলার সিদ্ধান্ত নিলাম। আবার ডেকে পাঠালাম স্যান্ডিকে। হ্যালো জানু, বলছি যে আজকে আর তোমাকে রান্না করতে হবে না। আমি আসার সময় তোমার আর আমার জন্য দুটো বিরিয়ানি নিয়ে আসবো। হ্যালো, বলছি আমি আসার সময় তোমার আর আমার জন্য দুটো বিরিয়ানি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো। কি ব্যাপার, কি হলো? আপনি আজকে আসতে পারেন। আমি এত মেয়ে দেখেছি, আপনার মধ্যে একটাও মেয়ে দেখিনি। সবাই শুধু নিজেরটা ভাবে, আর আপনি শুধু মনের সম্পর্কটাকে গুরুত্ব দিচ্ছেন। যদি কিছু মনে না করেন, বন্ধু হিসেবে একটা কথা বলতে পারি? 1 কাপ কফি খেতে পারি একসাথে, তবে এখানে না, বাইরে কোথাও কালকে। ঘরে ঘনিষ্ঠ হতে পারছি না বলে বাইরে যেতে বলছেন? আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ আর হলেন কোথায়? এদিকে আমার জীবনে অনিষ্ট রেখে আনলেন, তাই না? তাই ভাবছি একটু বাইরে গিয়ে মলম লাগাবো কফিকে। তবে কাল দেখা হচ্ছে অম্বুজার সামনে সকাল 9টায়। বৌমা, বাড়িতে কে এসেছিল? পাশের বাড়ির নমিতাদি আমাকে ফোন করে জানালো। আর আমার আড়ালে তুই বাবুর সাথে এরকম বেইমানি করছো? ছি ছি! আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমার মতন মেয়ে যাতে কারো ঘরে বউ হয়ে না আসে। আপনার বলা হয়ে গেছে, এবার আমি বলি। প্রথমত, আমাদের ঘরের এসিটা খারাপ হয়ে গেছিল, তার জন্য মেকানিক এসেছিল সারাতে। আর দ্বিতীয়ত, আপনি নয় আমি প্রার্থনা করি আপনার ছেলের মতো কোনো মাল যেন কোনো মেয়ের কপালে না হয়। জীবনটা চালিয়ে দিল।
দু কাপ কফি বলি। না না, কিছু বলতে হবে না। কি ব্যাপার বলুন তো, বারবার আমার দিকে তাকাচ্ছেন, আবার চোখ নামিয়ে নিচ্ছেন? আমার প্রথম দিনের কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, আর আমার ধ্বজভঙ্গ হওয়ারও বাকি ছিল, এই আর কি। আপনি কি একটা বললেন? আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? না মানে এত কিছু করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না। আপনি বুঝবেন না স্যান্ডি, বারবার একটা মেয়েকে যখন অপমান করা হয় না, তখন সেই শুধু বোঝে। আপনি বুঝবেন না। জানি এবং বুঝি, আর সেই জন্যই বন্ধু হিসাবে একটা সাজেশন দিই। আপনি আইভিএফ এর নাম শুনেছেন? আইভিএফ মানে? আপনি না এটা জাতা, এত মডার্ন মেয়ে আর আইভিএফ এর নাম জানেন না? আইভিএফ হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যার মানে বাইরে থেকে কোনো শুক্রাণু কোনো মহিলার ডিম্বাণুর সংস্পর্শে নিয়ে এসে তাকে বাচ্চা উৎপাদন করার জন্য প্রিপেয়ার করে তোলা, এবং এতে কারোর সাথে সেক্স করার প্রয়োজন হয় না। সেটা আমি জানতাম, কিন্তু আমার মাথায় ছিল না। কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার ব্যবস্থা সব আমি করছি। আপনি জাস্ট আপনার হাজব্যান্ডকে নিয়ে ঠিক সময় চলে আসবেন। আপনি এত কিছু জানলেন কি করে? জানতে হয় ম্যাডাম, জানতে হয়। চলি, তাহলে আমি ফোন করে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবো। আপনি ও আপনার হাজব্যান্ড ঠিক সময় মতো পৌঁছে যাবেন তাহলে। ঘরের খোলা জানালার পাশে বসে চোখে জমে থাকা প্রশ্নগুলো ভাসে। সবাই ঘরে আলো জ্বালায়, আমার ঘরে শুধু নীরবতা হাসে। পাড়ার মোড়ে শিশুদের কোলাহল, আমার বুকের ভেতরটা ফাঁকা রাস্তা। মা ডাকটা না শুনতে শুনতে কেটে গেল কত রাত্রি, কত মাসটা। ডাক্তারের চেম্বারের বাইরে দাঁড়িয়ে হাত দুটো কাঁপে, মাথা নিচু। ভগবানের কাছে একলাই প্রার্থনা, একটু আলো দাও আমাকে, দাও একটা শিশু। আমি কি মা হব কোনোদিন? এই প্রশ্নটাই প্রতিদিন মারে। ঈশ্বর তুমি জানো, আকাশ জানে, আমার চোখের জল আজও ঝরে। হ্যাঁ স্যান্ডি বলো। হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ সে না দেখে নেবো, কিন্তু তুমি আসছো না? ওকে ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে ওকে, আসুন প্লিজ। বলুন আপনাদের সমস্যাটা কি?
দেখুন, এটা কোনো সমস্যাই নয় আজকালকার দিনে। আজকালকার দিনে নয়, ব্যাপারটা সব ঘরে ঘরেই দেখতে পাবেন আপনি। সমাজের চাপেই হোক বা পরিস্থিতির চাপেই হোক, বাইরে আসে না জিনিসগুলো। আর সাপোর্টটা করে মেয়েরাই, কারণ তাদের তো কিছু করার থাকে না, অ্যাকচুয়ালি তাদের হাতেও কিছু থাকে না। যাক, এসে সব কথা। এই ধরনের ট্রিটমেন্টে কিন্তু খরচা আছে, এটা জানেন তো। মানে ওই পার সিটিং 30,000 করে, আর ফাইনালি 70,000, মানে আপনার সব মিলিয়ে 2.5 লাখ টাকার মতো পড়বে। তো আপনারা এফোর্ড করতে পারবেন তো? টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি শুধু দেখুন আমাদের স্বপ্নটা যেন পূর্ণতা পায়। তাহলে তো খুব ভালো। আর ডোনার, আই থিঙ্ক ডোনার বোধহয় স্যান্ডিই করবে। ঠিক আছে রিতিকা, কোনো অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনার যা প্রেসক্রিপশন আছে বা যা দেখিয়েছেন, এতদিন ডক্টর কনসাল্ট করছেন, পেপারগুলোকে আপনি একটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি দেখে নেবো। আর ফার্স্ট থেকে তাহলে নেক্সট মান্থ থেকে শুরু করি। তাহলে রিতিকা, ফার্স্ট সেশনের টাকাটা আপনি বাইরে জমা করে দিন, আর নেক্সট মান্থ থেকে আমরা সেশনটা শুরু করছি। গেট রেডি। সেই থেকে আজ পর্যন্ত স্বপ্নটাকে বুকে নিয়ে চলেছি, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আসার আশায়। মন থেকে স্যান্ডিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এটুকুই বলতে পারি, ও না থাকলে আমার এই সুন্দর মুহূর্তগুলো আর ফিরে পেতাম না। জীবনে কিছু মানুষের অবদান যেমন বলা যায় না, ঠিক তেমনই আমার জীবনেও স্যান্ডির অবদান কখনো ভোলার না। এ নাও, মায়ের আশীর্বাদী ফুলটা রাখো। আর তোমার অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাক, আর তোমার কোল জুড়ে আমার গোপাল আসুক। আমার গোপাল যেন আপনার গোপালের মতো না হয়। আবার ফাজলামি হচ্ছে, মায়ের মুখে মুখে কথা বলা হচ্ছে। যাওয়ার সময় পুরনো কথা ভেবে কষ্ট পেও। আজ তো তোমার আনন্দের দিন, তুমিও দেখিয়ে দিলে তুমিও মা হতে পারো। এখন আমি সবাইকে বলবো, আমার বউ বাজা নয়, সেও মা হতে পারে। আমিও সবার বাড়ি গিয়ে মিষ্টি মুখ করাবো, সারাদিন আমার গোপালকে নিয়ে খেলবো, দেখি কে কি বলে। বৌমা, আজকের দিনে কাঁদতে নেই, ওঠো। তুমি কাঁদলে যে আমরা হেরে যাব, তোমাকে তো শক্ত হতে হবে। তুমি কি জানো, তুমি সেই প্রদীপের সলতে যে নিজে জ্বলে সবাইকে আলোকিত করে, তাকে কাঁদলে মানায়? যাও বৌমা, ভালোভাবে যাও, আর আমার গোপালকে যত্ন করে নিয়ে আসবে।